গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত ক্লাসে আমরা কিন্তু তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় ছিল ভারত, সেখান থেকে কিন্তু পড়াশোনাটা শেষ করেছি, তাই তো? আমরা লাস্ট কি বিষয় জেনেছিলাম, যে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে কিন্তু আমরা লাস্ট ক্লাসে জেনেছিলাম। তো আজকে তোমাদের বইতে যে ষষ্ঠ অধ্যায় রয়েছে উপগ্রহ চিত্র, সেই উপগ্রহ চিত্র নিয়ে কিন্তু আমরা আজকে ক্লাসটা শুরু করব। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে একটু দেখে নেই। কয়েকটা প্রশ্ন করব, তোমাদের কিন্তু উত্তর দিতে হবে। আচ্ছা, ভারতের পরিবহন ব্যবস্থাপনার মধ্যে, যোগাযোগ ব্যবস্থার মধ্যে রেলপথ কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, তাই তো? তাহলে সেই রেলপথ প্রথম কবে চালু হয়েছিল তোমাদের মনে আছে? বলো। ভেরি গুড। না, 1853 সালে কিন্তু প্রথম রেল চলাচল শুরু হয়েছিল। কোন দুটি স্থানের মধ্যে? কোন দুটি? মুম্বাই এবং থানের মধ্যে কিন্তু প্রথম রেল চলাচল শুরু হয়েছিল 1853 সালে। এটা তোমরা মনে রাখবে। দেখো, রেলপথের দৈর্ঘ্য অনুযায়ী ভারত কিন্তু বর্তমানে বিশ্বে চতুর্থতম স্থানে রয়েছে। ঠিক আছে? বলো তো তোমরা আমাকে, যে দক্ষিণ পূর্ব ভারতের রেলপথের যে সদর দপ্তর, সেটি কোথায়? ভেরি গুড। দক্ষিণ পূর্ব ভারতের সদর দপ্তর কিন্তু হলো কলকাতা, তাই তো? আচ্ছা, ভারতের সর্বাধিক বিলাসবহুল ট্রেনটির নাম কি? মহারাজা এক্সপ্রেস। খুব ভালো বলেছো। দেখো, বিলাসবহুল অর্থাৎ যে খুব সাজানো গোছানো এবং আরামদায়ক যে যাত্রা হয়, সেইটার কথা কিন্তু বলা হয়েছে। তাহলে তোমরা কি মনে রাখবে? ভারতের সর্বাধিক বিলাসবহুল ট্রেন কোনটি? না, মহারাজা এক্সপ্রেস। এবার বলো তো আমাকে, যে আহ, ভারতবর্ষের দ্রুততম যে ট্রেন চলে তার নাম কি? ভেরি গুড। ভারতবর্ষে বর্তমানে যে দ্রুততম ট্রেন গাড়ি চলে তার নাম কিন্তু হলো কি? না, বন্দে ভারত, তাই তো? আচ্ছা, রেলপথের পাশাপাশি সড়ক পথও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, তাই না? ভারতবর্ষের দীর্ঘতম সড়ক পথের নাম কি, জাতীয় সড়কের নাম কি বলতো? ভেরি গুড। NH-44। এই NH-44 কোথা থেকে কোথা অব্দি বিস্তৃত? বাহ, খুব ভালো বলেছো, যে শ্রীনগর থেকে কন্যাকুমারী অব্দি কিন্তু বিস্তৃত এই NH-44, তাই তো? অর্থাৎ একদম ভারতের উত্তর থেকে একদম ভারতের শেষ বিন্দু দক্ষিণ যে কন্যাকুমারী রয়েছে, সেই দীর্ঘ পথ কিন্তু অতিক্রম করেছে এই জাতীয় সড়কটি। তাই NH-44 হলো ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক। খুব ভালো বলেছো। এবারে বলো তো, যে ভারতবর্ষের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? বাহ, NH-47A হলো কিন্তু ভারতবর্ষের ক্ষুদ্রতম জাতীয় সড়ক, তাই তো? আচ্ছা, এবারে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কাকে, জানো? বলো। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কাকে? ভেরি গুড। জলপথকে কিন্তু বলা হয় ভারতের উন্নয়নের জীবনরেখা। তোমরা আমাকে বলতে পারবে যে ভারতবর্ষের একটি করমুক্ত বন্দরের নাম কি? কান্ডালা বন্দর। ভেরি গুড। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? নিশ্চয়ই তোমরা জানো এটা। মুম্বাইকে। আবার তোমাদের জলপথে যখন পড়েছিলাম তখন ছিল যে আরব সাগরের রানী বলা হয় একটি স্থানকে। সেই আরব সাগরের রানী বলা হয় কাকে বলতো? ভেরি গুড। কোচিকে কিন্তু বলা হয় আরব সাগরের রানী। স্টুডেন্ট, তোমরা সোনালী চতুর্ভুজের নাম নিশ্চয়ই শুনেছো। বলতো, কোন চারটি শহরকে এই সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত করা হয়েছে সড়কপথের মাধ্যমে? ভেরি গুড। দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতা। এই যে বড় বড় চারটি শহর রয়েছে, দিল্লি, কলকাতা, মুম্বাই আর চেন্নাই, এই চারটি শহরকে যে সড়ক পথের মাধ্যমে যুক্ত করা হচ্ছে তাকে কি বলা হয়? না, সোনালী চতুর্ভুজ। ঠিক তেমনই রয়েছে হীরক চতুর্ভুজ। হীরক চতুর্ভুজ বলতো কোন যাতায়াতের সাথে সম্পর্কিত? ভেরি গুড, রেল। তাহলে এরকমই দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা এই চারটি স্থানকে দ্রুতগামী রেল লাইনের সাহায্যে কিন্তু যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলা হচ্ছে, অর্থাৎ যোগাযোগ করা হচ্ছে চারটে এই মেট্রো সিটিকে।
সেই জন্যেই এই যে প্রকল্পটা নেওয়া হয়েছে তার নাম কিন্তু হলো হীরক চতুর্ভুজ, তাই তো? আচ্ছা, তোমরা গ্রেট এশিয়ান হাইওয়ে কি জানো? যেমন জাতীয় সড়ক রয়েছে ঠিক তেমনই রয়েছে কিন্তু আন্তর্জাতিক সড়ক পথ, তাই না? আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে দুই বা ততোধিক দেশের মধ্যে যখন সড়ক যোগাযোগের মাধ্যম হবে তখন তাকে কিন্তু বলা হয় আন্তর্জাতিক সড়ক। গ্রেট এশিয়ান হাইওয়ে অন্তর্গত এশিয়ার দীর্ঘতম কিন্তু এটি সড়ক পথ। তাহলে যদি তোমাদের বলে এশিয়ার দীর্ঘতম সড়ক পথের নাম কি, তাহলে কি বলবে তোমরা? না, গ্রেট এশিয়ান হাইওয়ে। আচ্ছা, মেট্রো রেলের যে তোমরা নাম নিশ্চয়ই শুনেছ, এই মেট্রো রেলের পক্ষ থেকে যখন ভারতের প্রাচীন মেট্রো রেল অর্থাৎ প্রথম মেট্রো কোন শহরে চলাচল শুরু করে তোমরা জানো? কলকাতা শহরে। কিন্তু দীর্ঘ দীর্ঘতম মেট্রো রেল কোন শহরে রয়েছে? দীর্ঘতম মেট্রো রেল কিন্তু রয়েছে কি, দিল্লিতে। এবং প্রাচীনতম যে তোমার মেট্রো রয়েছে সেটি কিন্তু কলকাতাতে। তাই কলকাতাতে কিন্তু কলকাতার জীবনরেখা বলা হয় কাকে বলো তো? কলকাতার জীবনরেখা কিন্তু বলা হয় কলকাতা মেট্রোকে। তোমরা আর কি পড়েছিলে? যে বিমানবন্দর পড়েছিলে, বলো তো ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর কোনটি? বাহ, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই তো, যেটি দিল্লিতে অবস্থিত। এই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু ভারতের ব্যস্ততম এবং বৃহত্তম বিমানবন্দর, তাই তো? এছাড়া আমরা এই যোগাযোগের মাধ্যম হিসেবে রুজ্জু লাইন পড়েছিলাম, পাইপ লাইন পড়েছিলাম, তাই তো? দেখো, বর্তমানে কিন্তু ইন্টারনেটের মাধ্যমেও কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়েছে। তোমরা পড়েছো নিশ্চয়ই ইন্টারনেটের মাধ্যমে। এই মোট ইন্টারনেট সংযোগে ভারতবর্ষ কিন্তু পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। কততম স্থানে রয়েছে জানো? বাহ, খুব ভালো বলেছো যে ভারত কিন্তু পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে এই ইন্টারনেট যোগাযোগের মাধ্যম হিসেবে। এই যোগাযোগটা কি? ইন্টারনেট যোগাযোগ কোনো তথ্য ও ভাবের আদান প্রদান কে বলা হয় কিন্তু যোগাযোগ। এবং যে মাধ্যমের দ্বারা তথ্য এবং ভাবের আদান প্রদান বা পরিবহন ও করা যায় তাকে কি বলা হয়? না, ইন্টারনেট ব্যবস্থা। তোমরা সকলে ফোনে ইন্টারনেট ইন্টারনেট ইউজ করো, করো তো? তাহলে সেগুলি কিন্তু রয়েছে কি না, যোগাযোগের নতুন মাধ্যম। তো ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসে আমরা এই সম্পর্কেই জেনেছিলাম। আজকে আমরা তোমাদের বইতে ষষ্ঠ অধ্যায় জানবো। পঞ্চম অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে গত ক্লাসে। আজকে আমরা জানবো উপগ্রহ চিত্র সম্পর্কে। উপগ্রহ চিত্র কি তোমরা বলতে পারবে? উপগ্রহ চিত্র কি? হ্যাঁ, মহাকাশ থেকে যে পৃথিবীর ছবি তোলা হয় সেটাকে আমরা উপগ্রহ চিত্র বলবো, তাই তো? একদমই ঠিক বলেছো। এই যে মহাকাশে বিভিন্ন দেখবে সেন্সর বা কি বলে কৃত্রিম উপগ্রহ, এগুলোকে পাঠানো হয়। এগুলোর কাজ কি? বিভিন্ন রকম তথ্য কিন্তু সংগ্রহ করে পৃথিবীতে পাঠানোই কিন্তু এই কৃত্রিম উপগ্রহ, সেন্সর, এগুলোর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা কোন অঞ্চলের ধরো আগে থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা পাচ্ছি, বা এই যে তথ্যগুলো পাই, এগুলো কার মাধ্যমে পাই বলতো? এগুলো কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমেই পেয়ে থাকি। তো ঠিক আছে ক্লাস, আজকে আমরা শুরু করব উপগ্রহ চিত্র দিয়ে। প্রথমে আমরা জানবো যে উপগ্রহ চিত্র কাকে বলে। দেখো, উপগ্রহ চিত্র মহাকাশে প্রেরিত বিভিন্ন কৃত্রিম উপগ্রহে যে সেন্সর বা ক্যামেরা রাখা হয় তার সাহায্যে পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে যে চিত্র প্রস্তুত করা হয় তাকে এক কথায় কি বলা হয়? উপগ্রহ চিত্র। কি বললাম তাহলে? মহাকাশে প্রেরিত হয় বিভিন্ন কৃত্রিম উপগ্রহ বা সেন্সর, যার কি থাকে না, ক্যামেরা থাকে। সেই ক্যামেরার সাহায্যে পৃথিবীর বিভিন্ন তথ্য কিন্তু সংগ্রহ করা হয় এবং সেটাকে চিত্র সহকারে কিন্তু প্রস্তুত করাকেই বলা হয় উপগ্রহ চিত্র, যার ইংলিশ কথা কিন্তু হলো স্যাটেলাইট ইমেজ। তাহলে স্যাটেলাইট ইমেজ আর উপগ্রহ চিত্র কাকে বলে তোমরা নিশ্চয়ই পারবে। ভেরি গুড। উপগ্রহ থেকে তথ্যগুলি সংখ্যার আকারে পাওয়ার পর কম্পিউটারের সাহায্যে তা চিত্র বা ফটো ইমেজের পরিণত করা হয়। এই ব্যবস্থার মাধ্যমে বর্তমানে পৃথিবীর প্রায় সকল প্রকার তথ্য সংগ্রহ ব্যবস্থা হয়েছে। দূর সংবেদনশীল
বা রিমোট সেন্সিং ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের ব্যবহার কিন্তু সব থেকে বেশি। দেখো, মহাকাশ থেকে এই একটা তোলা ছবি, যেখানে কিন্তু আমরা একটা ইন্ডিয়া আর চায়নার বর্ডার দেখতে পাচ্ছি। তাহলে এটা কিভাবে সম্ভব হয়েছে? এগুলো কিন্তু সম্ভব হয়েছে মহাকাশ থেকে যে প্রেরিত স্যাটেলাইট রয়েছে, সেই স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলে পৃথিবীতে প্রদান করছে। এটাও কিন্তু একটা স্যাটেলাইট, যেগুলো কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে। অর্থাৎ পৃথিবীর কিন্তু ফটো তোলাই কিন্তু এর একমাত্র কাজ। এর মাধ্যমে কি হয় না, যে অনেক যে তথ্য পাওয়া যায়, সেই তথ্যগুলোকে কম্পিউটারের সাহায্যে বা চিত্র ইমেজে পরিণত করা হয়। ঠিক আছে? এই যে ব্যবস্থা বর্তমানে কিন্তু পৃথিবীতে প্রায় সকল প্রকার যে তথ্য সংগ্রহ হয় স্যাটেলাইটের মাধ্যমে, সেগুলি কিন্তু এইভাবেই করা হয়। মনে থাকবে? আচ্ছা, তাহলে ১ নম্বর আমরা কি দেখলাম, যে উপগ্রহ চিত্র কাকে বলে। এরপরে রয়েছে দেখো উপগ্রহ চিত্র সংগ্রহের উপাদান। উপগ্রহ চিত্র সংগ্রহের দুটি বিষয় অবশ্যই প্রয়োজন। কি কি দুটি বিষয়? এক হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এবং দ্বিতীয় হচ্ছে উপগ্রহের মধ্যে রাখা ক্যামেরা বা সেন্সর। দেখো, বর্তমানে কিন্তু বিভিন্ন দেশ এই স্যাটেলাইট বা কৃত্রিম যে উপগ্রহ সেগুলো কিন্তু প্রেরিত করছে। অনেক দেশ রয়েছে যার নিজস্ব কোনো স্টেশন নেই, ফলে বিভিন্ন দেশের সহায়তায় বা কি বলবো টাকার মাধ্যমে কিন্তু তারা নিজেদের স্যাটেলাইট অন্য দেশ থেকে কিন্তু মহাকাশে পাঠাচ্ছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে একদিকে যেমন নিরাপত্তার দিকটা তাদের বজায় থাকে, অর্থাৎ বাইরের শত্রু আক্রমণ থেকে বিভিন্ন রকম তথ্য কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে বর্তমানে পাওয়া যায়। কৃত্রিম উপগ্রহ কি না, উপগ্রহ চিত্র সংগ্রহের একটি উপাদান, এবং উপগ্রহের মধ্যে রাখা ক্যামেরা বা সেন্সর, এই দুটি ভাবেই কিন্তু রয়েছে যে উপগ্রহ চিত্র সংগ্রহের দুটি মাত্র প্রধান উপাদান রয়েছে। কৃত্রিম উপগ্রহ, পৃথিবী থেকে চিত্র সংগ্রহের জন্য কৃত্রিম উপগ্রহ ঊর্ধ্বে মহাকাশে গোলাকার বা উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু রাখা হয়। অর্থাৎ পৃথিবীকে ধরো এটা পৃথিবী, পৃথিবীকে কেন্দ্র করে কিন্তু এই কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু এরকম পাক খাবে। সেটা গোলাকার হতে পারে, আবার কিরম হতে পারে না অর্ধ গোলাকারও কিন্তু হতে পারে। যেভাবেই হোক, সেটা কিন্তু পৃথিবীকে লক্ষ্য করে সবসময় প্রদক্ষিণ করবে। এবারে একটা মজার বিষয় এটাই, যেখানে এই কৃত্রিম উপগ্রহটা রাখা হয় তাকে কিন্তু কি বলে বলতো? প্ল্যাটফর্ম। খুব পরীক্ষায় আসে এই প্রশ্নটা, যে কৃত্রিম উপগ্রহ কোথায় স্থাপন করা হয়? তাহলে উত্তর কি হবে না, কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় কোথায় না প্ল্যাটফর্মে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো দ্বিতীয়, উপগ্রহের মধ্যে রাখা ক্যামেরা বা সেন্সর। এটি হলো ক্যামেরা, যা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে। ধরো এটি কৃত্রিম উপগ্রহ, এর সামনে থাকে কিন্তু একটা সেন্সর বা ক্যামেরা, যার কাজ কি অনবরত কিন্তু পৃথিবীর ছবি তোলা। তাহলে এই যে ক্যামেরা বা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে, এর সাহায্যে পৃথিবীর কিন্তু ছবি তোলা হয়। এটি এমন একটা যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন উপাদান থেকে প্রতিফলিত সূর্যরশ্মির পরিমাণ সংগ্রহ করে তার বৈশিষ্ট্যকে কিন্তু তুলে ধরতে সাহায্য করে। তাহলে কি বললো, যে এটি একটি এমন একটি ডিভাইস বা যন্ত্র যেটার কাজ কি মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন যে উপাদান রয়েছে, সেই উপাদান প্রতিফলিত সূর্যরশ্মির পরিমাণ সংগ্রহ করে। সূর্যরশ্মি প্রতিফলিত হয়, সেই সূর্যরশ্মির পরিমাণটা সংগ্রহ করে তার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যকে তুলে ধরাই কিন্তু হলো সেন্সারের প্রধান কাজ। আমরা যখন ভূগোল পড়ি তখন কি দেখি, যে বিভিন্ন চিত্র মানচিত্রের ব্যবহার খুব বেশি দেখি। তো প্রযুক্তির উন্নতির কারণে বিভিন্ন চিত্র, এছাড়া মানচিত্রের ব্যবহার ভূগোলের বিভিন্ন শাখায় কিন্তু যেমন বেড়েছে, তেমনি আমাদের জীবনেও কিন্তু এগুলির গুরুত্ব খুব দিনের পর দিন বেড়ে চলেছে। তাই বর্তমানে এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে কিন্তু কি হয় না, আধুনিক ভূগোলকে পরিবেশিত করা হয়। বিভিন্ন রকম নতুন নতুন আহ, চিত্র মানচিত্র আমরা দেখি। তো সেগুলো কিন্তু সবই স্যাটেলাইটের মাধ্যমে তোলা সম্ভব হচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো, যে কৃত্রিম এই যে উপগ্রহ চিত্র রয়েছে, সেই উপগ্রহ চিত্র সংগ্রহের প্রধান দুটি উপাদান কি কি?
ভেরি গুড। একটি তাহলে কি, একটি হলো কৃত্রিম উপগ্রহ এবং দ্বিতীয়টি হলো কিন্তু সেন্সর বা এই যে ক্যামেরা যেটা বলা হয় না, সেই ক্যামেরা যেটা অনবরত কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করছে ছবি তোলার জন্য। আচ্ছা স্টুডেন্ট, এরপরে দেখো রয়েছে যে দূর সংবেদন বা রিমোট সেন্সিং বা আরএস। এই আরএস কেই কিন্তু কি বলা হয় না, আর এ রিমোট, এস এ সেন্সিং। রিমোট সেন্সিং কি, দেখো এটি একটা এমন বিজ্ঞান যার সাহায্যে কোনো বস্তু বা উপাদানকে কিন্তু স্পর্শ না করে সেই বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহ করা হয়। দেখো স্যাটেলাইট কিন্তু মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি তো। স্যাটেলাইট কিন্তু পৃথিবীকে পরিক্রমণ করে, তাই তো, অর্থাৎ উপগ্রহের মতো কিন্তু রয়েছে, কৃত্রিম উপগ্রহ কিন্তু হলো স্যাটেলাইট। তাহলে সেই স্যাটেলাইট পৃথিবীকে স্পর্শ না করে কিন্তু সেই পৃথিবীর যে বিভিন্ন তথ্য সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করছি। তাই কি বলছে যে এটি এমন একটি বিজ্ঞান যার সাহায্যে কোনো বস্তু বা উপাদানকে স্পর্শ না করে দূর থেকে সেই বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি, তাকে আমরা কি বলবো না, রিমোট সেন্সিং বা দূর সংবেদন পদ্ধতি। এরপরে রয়েছে দেখো এরিয়াল ফটোগ্রাফি। ভূপৃষ্ঠের কিছুটা উপরে হেলিকপ্টার, প্লেন বা সমতুল যে কোনো মাধ্যমে রাখা ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের যে ছবি বা তথ্য সংগ্রহ করা হয় তা হলো কিন্তু এরিয়াল ফটোগ্রাফি। এরিয়াল ফটোগ্রাফি কি, তাহলে যে ভূপৃষ্ঠের কিছুটা উপরে রাখা, সেটা হেলিকপ্টার হতে পারে, এরোপ্লেন হতে পারে বা অন্য কোনো মাধ্যম হতে পারে, তার সাহায্যে কি না, ক্যামেরা যে লাগানো থাকে সেই ক্যামেরার সাহায্যে যখন ভূপৃষ্ঠের ছবি বা তথ্য সংগ্রহ করা হয় তাকে কি বলা হয় না, এরিয়াল ফটোগ্রাফি। তোমরা এটা মনে রাখবে যে উপগ্রহ চিত্র আর এরিয়াল ফটোগ্রাফি কিন্তু এক নয়। এরিয়াল ফটো কি না, আমরা কিন্তু পৃথিবীর সামান্য উপর থেকে এরিয়াল ফটোটা পেয়ে থাকি, অর্থাৎ ক্যামেরার সাহায্যে ছবি তুলে যেটা আমরা তথ্য সংগ্রহ করি। সেটা হেলিকপ্টার হতে পারে, বিমান হতে পারে বা সমতুল্য কোনো জিনিস হতে পারে, ড্রোন ক্যামেরা হতে পারে। কিন্তু উপগ্রহ চিত্র সেটা কি একই না, এরিয়াল ফটোগ্রাফি আর উপগ্রহ চিত্র কিন্তু সম্পূর্ণ দুটি আলাদা বিষয়। উপগ্রহ চিত্র অনেক ডেটা থাকে যেগুলো জুড়ে জুড়ে কিন্তু কম্পিউটারের মাধ্যমে জুড়ে কিন্তু তথ্য সংগ্রহ করা হয়, তাই না, আমরা একটু আগে পড়লাম। আর উপগ্রহ চিত্র কিন্তু মহাকাশে স্টেশন বা প্ল্যাটফর্মে প্রতিস্থাপন করতে হয়। সেক্ষেত্রে এরিয়াল ফটোগ্রাফির জন্য কিন্তু সেরকম কোনো প্ল্যাটফর্ম লাগে না। তাহলে উপগ্রহ চিত্র এরিয়াল ফটো কিন্তু এক নয়। তোমরা ডান দিকে ছবি দেখো, এটা হচ্ছে রিমোট সেন্সিং, অর্থাৎ কোনো বস্তু উপাদানকে স্পর্শ না করে সেখান থেকে কিন্তু আমরা তথ্য পাচ্ছি, তাই তো। আর নিচে দেখো রয়েছে এরিয়াল ফটোগ্রাফি, পৃথিবীর একটু উপর থেকে এই এরিয়াল ফটোটা তোলা হয়েছে। এই যে ফটোটা দেখছো তোমরা, এটা কিন্তু কলকাতা শহরের একটা ছবি। তাহলে তোমরা বুঝতে পারলে যে উপগ্রহ চিত্র আর এরিয়াল ফটো এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। আচ্ছা এরপরে কি রয়েছে দেখো, বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ। ব্যবহার অনুসারে কৃত্রিম উপগ্রহ কিন্তু দু ধরনের। তাহলে ব্যবহার অনুযায়ী কৃত্রিম উপগ্রহ কয় প্রকার, দুই প্রকার। কি কি, এক হচ্ছে ভূ সমলয় উপগ্রহ, যেটাকে কি বলা হচ্ছে জিও স্ট্যাটিউনারি স্যাটেলাইট, অর্থাৎ ভূ সমলয় উপগ্রহ। এবং দ্বিতীয়টি হচ্ছে কিন্তু সূর্য তুলনাকারী উপগ্রহ। তাহলে এক হচ্ছে ভূ সমলয় উপগ্রহ আর দ্বিতীয় কি না, সূর্য তুলনাকারী উপগ্রহ। এবারে আমরা এই দুটি ভাগ সম্পর্কেই কিন্তু জানবো, ঠিক আছে। প্রথমে যে ভাগটা দেখবো আমরা সেটা কিন্তু হলো ভূ সমলয় উপগ্রহ। পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে এই উপগ্রহ কিন্তু নিরক্ষীয় তল বরাবর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এক পাক পৃথিবীর চারপাশে ঘোরে। এই উপগ্রহ পৃথিবীর 50% কিন্তু ছবি তুলতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্রের গোস ই, রাশিয়ার গোমস, ভারতের ইনস্যাট হলো এই ধরনের কৃত্রিম উপগ্রহ। তাহলে যদি বলে দুটি ভূ সমলয় উপগ্রহ বা কৃত্রিম উপগ্রহের উদাহরণ দাও, তখন তোমরা কি বলবে যে ভারতের ইনস্যাট, আমেরিকা যুক্তরাষ্ট্রের গোস বা রাশিয়ার গোমস, এগুলি হলো কিন্তু
কি না কৃত্রিম উপগ্রহ। কোন ধরনের? না ভূ সমলয় উপগ্রহ। এই উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য আবহাওয়া বিশ্লেষণ, যোগাযোগ ব্যবস্থায় কাজে লাগে। তাহলে আগে থেকে আমি কোনো একটি অঞ্চলের আবহাওয়া সম্পর্কে জানবো, সেটা তাহলে কার সাহায্যে নেওয়া হয়? এই ভূ সমলয় যে উপগ্রহ রয়েছে, যেমন ভারতের ইনস্যাট, এগুলি থেকে কিন্তু তথ্য যেগুলি আসে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই যোগাযোগ ব্যবস্থা হতে পারে, সেটা আবহাওয়া বিশ্লেষণ হতে পারে, সেই তথ্যগুলো আমরা পেয়ে থাকি। দেখো, ভূ সমলয় উপগ্রহ কিন্তু এই যে এইটা, এই যে এই অংশটা, এই যে গোলটা ঘুরছে, পৃথিবীকে কিভাবে ঘোরে? না উপগ্রহ যেরকম ঘোরে সেরকম বরাবর প্রায় 24 ঘন্টা সময় কিন্তু এক পাক লাগে ঘুরতে। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। দেখো এখানে ছবিতেও তোমাদের রয়েছে, এই যে নীল যে অংশটা ঘুরছে, সেটাকে আমরা কি বলছি বলতো? জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট অর্থাৎ ভূ সমলয় উপগ্রহ। আর যেটা লাল কালারের, এটাকে আমরা কি বলছি? না সূর্য তুলনাকারী উপগ্রহ। সেটা আমরা পড়বো এবার। দেখো, সূর্য তুলনাকারী উপগ্রহ কি বলছে? যে সূর্যের আপাত কোণের সাথে সামঞ্জস্য রেখে মেরু বরাবর এই উপগ্রহগুলির নির্দিষ্ট কক্ষপথ প্রতিস্থাপন করা হয়। ল্যান্ডস্যাট, আইআরএস, এসপিওটি স্পট প্রভৃতি এই ধরনের কৃত্রিম উপগ্রহ। এই যে আইআরএস, এটি কি? এটি কিন্তু ইন্ডিয়ান একটি উপগ্রহ, অর্থাৎ ভারত কিন্তু প্রতিস্থাপন করেছে এই উপগ্রহটি। আবার এসপিওটি স্পট, এই স্পট কিন্তু ফ্রান্সের যে গবেষণাগার রয়েছে উপগ্রহ বা মহাকাশ গবেষণা, সেখান থেকে কিন্তু এই স্পট নামক কৃত্রিম উপগ্রহটি কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে। কোথায়? না পৃথিবীর যে মেরুদুই অঞ্চল রয়েছে, সেই মেরুদুই অঞ্চলের বা মেরু বরাবর কিন্তু এই সূর্য তুলনাকারী উপগ্রহ প্রতিস্থাপন করা হয়। দেখো ছবিতে তোমরা, এইভাবে কিন্তু কি তৈরি করা হয়েছে? না সূর্য তুলনাকারী উপগ্রহ। আর এটা কি বলেছিলাম? ভূ সমলয় উপগ্রহ। দেখো, এর থেকে যে প্রাপ্ত তথ্য, সেটা জরিপ কার্যে, বিষয়ানুগ মানচিত্র প্রস্তুতিতে, ভূমি ব্যবহার বিশ্লেষণ, সম্পদ সম্পর্কে কিন্তু তথ্য সংগ্রহে কাজে লাগে। তাহলে সূর্য তুলনাকারী যে উপগ্রহ রয়েছে, সেটি কি মেরু অঞ্চলের বরাবর থাকে। তার কাজ কি? না যে ভূমি বা জমির কিন্তু জরিপ কাজে, জরিপ কাজে, ভূমি ব্যবহার বিশ্লেষণ, সম্পদ সম্পর্কে বিভিন্ন রকম যে তথ্য রয়েছে, সেই তথ্যগুলো কিন্তু কার মাধ্যমে পেয়ে থাকি আমরা? সূর্য তুলনাকারী উপগ্রহের মাধ্যমে। এবারে এই যে উপগ্রহ রয়েছে, সেই উপগ্রহগুলোর নাম তোমরা জেনেছো কিছু কিছু, যে ল্যান্ডসেট, আইআরএস, স্পট, এগুলো কিন্তু বিভিন্ন দেশের এক একটা নির্দিষ্ট উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, এরপরে রয়েছে দেখো এই যে ভূ সমলয় উপগ্রহ আর সূর্য তুলনাকারী উপগ্রহের মধ্যে কিন্তু পার্থক্য। কি পার্থক্য? পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে পশ্চিম থেকে পূর্বে কিন্তু বরাবর প্রদক্ষিণ হয়। একটু আগে বললাম না আমি যে আহ, পৃথিবীর যে ও, গ্রহ রয়েছে বা উপগ্রহ, পৃথিবীর যে উপগ্রহ চাঁদ যেমন কক্ষপথে ঘোরে, ঠিক তেমনই কিন্তু এই ভূ সমলয় উপগ্রহটি কিন্তু পশ্চিম থেকে পূর্বে প্রদক্ষিণ করছে। অপরদিকে সূর্য তুলনাকারী উপগ্রহ কি? সূর্যের আপাত কোণের সাথে সামঞ্জস্য রেখে উত্তর এবং দক্ষিণে নির্দিষ্ট দ্রাঘিমা রেখা বরাবর যে প্রদক্ষিণ করে, তাকে কি বলা হয়? সূর্য তুলনাকারী উপগ্রহ। 2 নম্বর কি? ভূপৃষ্ঠ থেকে 35,786 এবং পৃথিবীর কেন্দ্র থেকে 42,157 কিমি উচ্চতায় কিন্তু অবস্থান করে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে একরকম, এবং পৃথিবী যদি কেন্দ্রে যাই আমরা, তাহলে সে কেন্দ্র থেকে কত? না 42,127 কিমি উচ্চতায় অবস্থান করে। অপরদিকে সূর্য তুলনাকারী উপগ্রহ কি? ভূপৃষ্ঠ থেকে 600 থেকে 800 কিমি এবং কেন্দ্র থেকে 6,971 থেকে 7,171 কিমি উচ্চতা পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়। অর্থাৎ কি জানলে? যে ভূপৃষ্ঠ থেকে 600 থেকে 800 এবং পৃথিবীর যে কেন্দ্র রয়েছে,
সেখান থেকে ৬,৯৭১ থেকে ৭,১৭১ অব্দি যে উচ্চতা থাকে সেই উচ্চতার কিন্তু অবস্থান করে কে না সূর্য তুলনাকারী উপগ্রহগুলি। ৩ কক্ষপথ পরিধি প্রায় 2.25 লক্ষ কিমি, যেটি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে অতিক্রম করে এবং বেগ কিন্তু এর কত না সেকেন্ডে 3 কিলোমিটার। তাহলে ভাবো কত গতিবেগের, সেকেন্ডে 3 কিলোমিটার গতিবেগ কিন্তু রয়েছে কার না ভূসমলয় উপগ্রহগুলির। আর সূর্য তুলনাকারী উপগ্রহগুলির কি রয়েছে, পরিধি কিন্তু অনেকটা কম রয়েছে, কতটা না 43,800 থেকে 35,075 কিমির মধ্যে এই বিভিন্ন উপগ্রহ বিভিন্ন সময়ে পরিক্রমণ করে, যার কিন্তু গড় বা সেকেন্ডে গতিবেগ কিন্তু 7.5 কিমি। সেকেন্ডে গতিবেগ কত 7.5 কিমি অবধি। 4 নম্বর গুরুত্ব, রেডিও, টেলিভিশন, নেভিগেশন প্রভৃতি যোগাযোগ ও আবহাওয়া সংক্রান্ত তথ্য কিন্তু সংগ্রহ করে ভূসমলয় উপগ্রহ। অপরদিকে সূর্য তুলনাকারী কি, জমির জরিপ কাজ, ভূমি ব্যবহার, সম্পদ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা, এই আবহাওয়ার তথ্য দেওয়া কিন্তু কে কাজ করে না সূর্য তুলনাকারী উপগ্রহ সমূহ। তাহলে এই যে আমরা রেডিও টেলিভিশন দেখি, এগুলো কি সব উপগ্রহের মাধ্যমে কিন্তু আমাদের এখানে পৌঁছে যায়। উদাহরণ দেখো, উদাহরণ দিয়ে পার্থক্য কি রয়েছে, ভারতের ইনস্যাট, ইউএস এর গোয়েস, রাশিয়ার গোমস, এগুলো সবই হলো কিন্তু ভূসমলয় উপগ্রহ। আবার সূর্য তুলনাকারী উপগ্রহ ভারতের কি রয়েছে, আইআরএস, ভেরি গুড, আইআরএস, ইউএসএ, ইউএস এর ল্যান্ডস্যাট এবং ফ্রান্সের স্পট। তাহলে এই যে ল্যান্ডস্যাট এটা কোথাকার উপগ্রহ, ইউএস এর উপগ্রহ। আর ফ্রান্সের যে উপগ্রহ রয়েছে তার নাম কি স্পট। এগুলো কিন্তু পরীক্ষায় শর্ট প্রশ্ন হিসেবে আসে, তাই তোমরা খুব ভালো করে কিন্তু এগুলো খুঁটিয়ে পড়বে। এরপরে স্টুডেন্ট স্টুডেন্ট এরপরে রয়েছে দেখো বিভিন্ন ধরনের সেন্সর। দেখো সেন্সর মূলত দু ধরনের হয়ে থাকে, কি কি সেন্সর, এক হচ্ছে সক্রিয় সেন্সর আর 2 নম্বর হচ্ছে কি নিষ্ক্রিয় সেন্সর। আমরা এর আগে যখন সেন্সর পড়েছিলাম তখন কি জেনেছিলাম, সেন্সর কি বলো, সেন্সর হলো কিন্তু এক ধরনের ক্যামেরা যা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে, এর মাধ্যমে কিন্তু ছবি তোলা হয়, তাই তো। এই সেন্সর কিন্তু আবার দু ধরন, কি কি, এক সক্রিয় আর এক নিষ্ক্রিয় সেন্সর। সক্রিয় সেন্সর কাকে বলবো, দেখো সক্রিয় সেন্সর হলো সেইগুলি যেগুলি সৌরশক্তির উপর নির্ভর না করে সৌরশক্তির উপর নির্ভর না করে নিজের দেহ থেকে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পাঠিয়ে তার প্রতিফলনের সাহায্যে প্রতিচ্ছবি সংগ্রহ করা হয়। এর সাহায্যে দিন ও রাত উভয় সময়ের কিন্তু তথ্য সংগ্রহ করা হয়। অর্থাৎ এ কিন্তু সূর্যের জন্য ওয়েট করে না, সূর্যের আলোর জন্য ওয়েট করে না, নিজের দেহে কিন্তু বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পাঠিয়ে তার প্রতিফলনের সাহায্যে প্রতিচ্ছবি কিন্তু সে সংগ্রহ করে। এর সাহায্যে দিন রাত যে কোনো সময়ের কিন্তু তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। উদাহরণ হিসেবে কি অ্যাক্টিভ রেডিয়েমিটার, রেডার ইত্যাদি। তাহলে যদি বলে সক্রিয় সেন্সরের দুটো উদাহরণ কি, কি বলবে না অ্যাক্টিভ রেডিয়েমিটার, রেডার প্রভৃতি হলো কিন্তু সক্রিয় সেন্সরের উদাহরণ। দেখো এই যে অ্যাক্টিভ রিমোট সেন্সিং অর্থাৎ সক্রিয় রিমোট সেন্সিং, দেখো সূর্যের আলো ছাড়া নিজে থেকেই কিন্তু পৃথিবীর ছবি তুলতে পারছে এবং কি নিজের দেহ থেকে কিন্তু বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পাঠিয়ে সে ছবিটা তোলে। 2 নম্বর রয়েছে দেখো নিষ্ক্রিয় সেন্সর। এই সেন্সর সূর্যের প্রতিফলনের উপর কিন্তু নির্ভর করে তথ্য সংগ্রহ করে বা ছবি তোলে। কেবল দিনের বেলাতেই এর সাহায্যে তথ্য সংগ্রহ করা সম্ভব, কারণ সূর্যের যে আলো থাকবে সেই আলোটাই যখন সে কাজে লাগাবে তখন এই সেন্সর কাজ করবে, নিষ্ক্রিয় সেন্সর। দিনের বেলাতে কিন্তু এই সেন্সরের সাহায্যে ছবি সংগ্রহিত বা তথ্য সংগ্রহিত হয়ে থাকে। উদাহরণ কি, যেমন ফটোগ্রাফিক ক্যামেরা, ইলেকট্রনিক ক্যামেরা, মাল্টিফোকাল ক্যামেরা, এইগুলো কিন্তু হলো নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ। মনে থাকবে তাহলে, দেখো এই যে অ্যাক্টিভ রিমোট সেন্সিং আর 2 নম্বর কি না প্যাসিভ রিমোট সেন্সিং, অর্থাৎ সূর্যের আলোর মাধ্যমে কিন্তু এই সেন্সরটা কাজ করবে। এরপরে রয়েছে দেখো
দূর সংবেদন ব্যবহৃত বিভিন্ন কৃত্রিম উপগ্রহ সমূহ। অর্থাৎ এর আগে আমরা পড়েছিলাম না বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ বিভিন্ন দেশ পাঠিয়েছে, যেমন ইন্ডিয়া, ফ্রান্স, সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়ব। দেখো ১ নম্বর রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা এখনো পর্যন্ত এই সিরিজে ৯টি কৃত্রিম উপগ্রহ কিন্তু প্রেরণ করেছে উপগ্রহ চিত্র সংগ্রহের জন্য। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই ল্যান্ডসেট নামক যে কৃত্রিম উপগ্রহ সেটি পাঠিয়েছে কতগুলি না ৯টি পাঠিয়েছে ১ থেকে ৯ নম্বর, অর্থাৎ ল্যান্ডসেট 1, ল্যান্ডসেট 2 এইভাবে করে ৯টি কিন্তু পাঠিয়েছে কিভাবে না উপগ্রহ চিত্র সংগ্রহ করার জন্য। প্রথমটি পাঠানো হয়েছিল কিন্তু, অর্থাৎ প্রথম যেটা পাঠায় সেটি হলো কিন্তু 1972 সালে, অর্থাৎ 1972 সালে কিন্তু প্রথম এই কৃত্রিম উপগ্রহ যার নাম কি ল্যান্ডসেট সেটি পাঠানো হয়েছিল। এবং শেষটি অর্থাৎ ল্যান্ডসেট 9 যে সিরিজটি ছিল সেটি কবে পাঠানো হয়? সেটি কিন্তু পাঠানো হয় সেপ্টেম্বর মাসের 2021 সালে। তাহলে পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন আসে যে ল্যান্ডসেট উপগ্রহ কৃত্রিম উপগ্রহটি কোন দেশের তৈরি, তখন তোমরা কি বলবে? তোমাদের উত্তর হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের। দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের যে মহাকাশ গবেষণাগার কেন্দ্র রয়েছে তার নাম কিন্তু হলো কি না নাসা। আর ইন্ডিয়াতে যে গবেষণাগার কেন্দ্র রয়েছে মহাকাশ গবেষণাগার কেন্দ্র তার নাম কি ইসরো, তাই তো? তোমরা সকলে ইসরোর নাম শুনেছো? ভেরি গুড। তাহলে ১ নম্বর এই যে ছবিগুলো তোমরা দেখছো এটা কিন্তু হলো কি না ল্যান্ডসেট 1 এর ছবি। ল্যান্ডসেট 1 এর ছবি যখন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র 1972 সালে যে স্যাটেলাইট পাঠিয়েছিল মহাকাশে সেটি কিন্তু এইটি কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, আর এই যে ছবিটা দেখছো দ্বিতীয় ছবিটি এটি হলো কিন্তু ল্যান্ডসেট 9, অর্থাৎ 2021 সালে পাঠানো হয়েছিল, সরি 2021 সালে কিন্তু এটি পাঠানো হয়েছিল। আচ্ছা, এরপর দেখবো স্পট। ফ্রান্সের থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো কিন্তু স্পট। এই সিরিজে 7টি উপগ্রহ পাঠানো হয় উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করার জন্য। দেখো এটা হলো কিন্তু স্পট, যা কে পাঠিয়েছে মহাকাশে না ফ্রান্স পাঠিয়েছে মহাকাশে। এরপর 3 নম্বর হচ্ছে দেখো আইআরএস। ভারত থেকে এখনো পর্যন্ত 32টি উপগ্রহ পাঠানো হয়েছে। সর্বশেষ উপগ্রহ EOS-3 উৎক্ষেপণের সময় সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এই স্যাটেলাইট যখন আমি মহাকাশে পাঠাবো সেই উৎক্ষেপণের সময় কিন্তু সেটি ধ্বংস হয়ে যায়। তার আগে নভেম্বরে 2020-তে কিন্তু উৎক্ষেপণ হয় কি EOS-1, যার কাজ কিন্তু সে এখনো করে চলেছে। তাহলে পরীক্ষায় এরকম আসবে যে ভারতের যে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে সেটি কি? অপশন দেবে স্পট, আইআরএস বা ইনস্যাট এইগুলো। তোমাদের উত্তর কি হবে? না আইআরএস হলো কিন্তু ভারতের কৃত্রিম উপগ্রহ। এখনো পর্যন্ত কতগুলো কৃত্রিম উপগ্রহ ভারত পাঠিয়েছে? 2020-তে কিন্তু লাস্ট উৎক্ষেপণ হয়েছিল, সেটি কিন্তু কাজ চলছে। আর 2021-এ যেটা পাঠিয়েছিল আগস্ট মাসে সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। কি না যখন সেটা টেক অফ করছিল অর্থাৎ যখন যাচ্ছিল মহাকাশের দিকে তখন কিন্তু সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর ভারত টোটাল 32টি এরকম উপগ্রহ পাঠিয়েছে। এটা মনে রাখবে তোমরা যে ভারত টোটাল 32টি আইআরএস উপগ্রহ পাঠিয়েছে। আচ্ছা, দূর সংবেদন কিভাবে উপগ্রহ চিত্র তোলা হয়? এই যে দূর সংবেদনের মাধ্যমে কিভাবে উপগ্রহ চিত্র তোলা হয় সেটা দেখব। দুটি পদ্ধতিতে তোলা হয়। কি কি পদ্ধতি? এক হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ আর দ্বিতীয় হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী। তাহলে তড়িৎ চুম্বকীয় বিকিরণ কি? যেটাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলা হচ্ছে, ইএমআর। সূর্যের আলো পৃথিবীতে পড়ে যে বিকিরণ হয় তা তড়িৎচুম্বকীয় বিকিরণ, তাই তো? অর্থাৎ সূর্যের আলো কিন্তু এখানে কাজ করছে। দূর সংবেদন ব্যবস্থায় সেন্সরের মাধ্যমে এই তড়িৎচুম্বকীয় বিকিরণকে কিন্তু কাজে লাগিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়, তাকেই কিন্তু কি বলা হচ্ছে না তড়িৎ চুম্বকীয় বিকিরণ। দেখো এরকম ভাবে কিন্তু বিকিরণটা থাকে, সেখান থেকে কি হয় না সেন্সরের মাধ্যমে এই তড়িৎচুম্বকীয় বিকিরণকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। দেখা গেল যে দূর সংবেদন উপগ্রহের চিত্রে তোলা চিত্র, এই যে হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এখান থেকে যে বিকিরিত সৌরশক্তি
এই সূর্য থেকে যে বিকিরিত সৌরশক্তিগুলো আসছে তার মাধ্যমে কিন্তু এই বসতি, রাস্তা, বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাকে কি বলা হচ্ছে? না তড়িৎ চুম্বকীয় বিকিরণ। দ্বিতীয়টা কি? না তড়িৎ চুম্বকীয় বর্ণালী। সেটাকে কি বলা হচ্ছে? না ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। সূর্যের বিকিরণ শক্তিতে যে আলোর বর্ণালী ক্ষেত্র তৈরি করে তার তড়িৎ চুম্বকীয় বর্ণালী। এই বর্ণালীর মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি থাকে, অর্থাৎ যেমন অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি ইত্যাদি। দূর সংবেদন ব্যবস্থা এই আলোর তরঙ্গকে ব্যবহার করে, অর্থাৎ বিভিন্ন যে তরঙ্গ রয়েছে যেমন কি কি অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, এগুলো হয়তো সেই যে রশ্মিগুলোকে কাজে লাগিয়ে সেন্সরের মাধ্যমে তথ্য চিত্রের মাধ্যমে পাঠানোকে কি বলা হচ্ছে? না তড়িৎ চুম্বকীয় বর্ণালী। তাহলে মনে রাখবে কি, যে তড়িৎ চুম্বকীয় বর্ণালী হচ্ছে একটা পদ্ধতি, উপগ্রহ চিত্র তোলা হয় যেভাবে, আর একটা তোলা হয় কিভাবে? না তড়িৎ চুম্বকীয় বিকিরণের মাধ্যমে। মনে থাকবে? তাহলে স্টুডেন্ট আজকের আমাদের ক্লাসটা ঠিক এই পর্যন্তই। এবারে আমরা যেটুকু আজকে পড়লাম সেখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেটা কিন্তু আমরা জানবো। দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু উত্তর বলার চেষ্টা করবে। ঠিক আছে? উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ কাকে বলে? বলো। ভেরি গুড। মহাকাশে প্রেরিত যে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ রয়েছে সে সেন্সরের বা ক্যামেরার মাধ্যমে বিভিন্ন রকম পৃথিবীর যে তথ্য সংগ্রহ করা হয় এবং সংগ্রহ করে যে চিত্র প্রস্তুত করা হয় তাকে আমরা কি বলবো? উপগ্রহ চিত্র। খুব ভালো বলেছো। দ্বিতীয় হচ্ছে দেখো রয়েছে যে দূর সংবেদন ফ্রান্স থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ কোনটি? বলো। ফ্রান্স থেকে প্রেরিত যে কৃত্রিম উপগ্রহটি তার নাম কি? স্পট না এস পি ও টি? তাহলে উত্তর কি হবে তোমাদের এখানে? এস পি ও টি। আচ্ছা, বলো তো পরের কোশ্চেনটা তোমরা। মহাকাশে কৃত্রিম উপগ্রহ কোথায় রাখা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো মহাকাশে কৃত্রিম উপগ্রহ কোথায় রাখা হয়, বা মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তার নাম কি? ভেরি গুড, তার নাম কিন্তু হলো কি? না প্ল্যাটফর্ম। মনে থাকবে? আচ্ছা, এরপরে 4 নম্বর দেখো রয়েছে যে সেন্সর কয় প্রকার ও কি কি? বলো। 2 প্রকার। ভেরি গুড। কি কি? না এক হচ্ছে সক্রিয় সেন্সর এবং দ্বিতীয় হচ্ছে কি? নিষ্ক্রিয় সেন্সর। তাই তো? আচ্ছা, 5-এর দাগ। দূরসংবেদন ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ কোনটি? দূরসংবেদনে ভারত থেকে যে প্রেরিত কৃত্রিম উপগ্রহ তার নাম কি? তার নাম কি বলো? ভেরি গুড, তার নাম কিন্তু হলো আইআরএস, তাই না? আই আর এস। আচ্ছা, 6-এর দাগ দেখো। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? বলো। খুব সহজ প্রশ্ন। ভেরি গুড, নাসা। 7-এর দাগ কি রয়েছে? যে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা, ভারতের কি? আইএসআরও, ইসরো, তাই তো? ভেরি গুড। এরপর রয়েছে দেখো 8 নম্বর, যে সক্রিয় সেন্সর আর নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? বলো তো সক্রিয় সেন্সর কাকে বলে আগে? ভেরি গুড, যে সূর্য শক্তির উপরে নির্ভর না করে নিজের দেহ থেকে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পাঠিয়ে তার প্রতিফলনের মাধ্যমে সে দিন হোক রাত হোক যে কোনো সময়ে সে কিন্তু তথ্য পাঠাতে সক্রিয়, তাকে কি বলা হচ্ছে? বা ছবি তুলতে সক্ষম, তাকে কি বলা হয়? না সক্রিয় সেন্সর। উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে অ্যাক্টিভ রেডিওমিটার, রেডার, এগুলো। আর নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে বলতো? ভেরি গুড, যেসব সেন্সর সূর্যের প্রতিফলনের উপরে নির্ভর করে তথ্য সংগ্রহ করে, যেসব কি না যেসব সেন্সর সূর্যের প্রতিফলনের উপরে সাহায্যে তথ্য সংগ্রহ করে তাকে কি বলবো? নিষ্ক্রিয় সেন্সর। উদাহরণ কি? যে ফটোগ্রাফিক ক্যামেরা, ইলেকট্রনিক ক্যামেরা, এগুলো সব কিন্তু হলো কি? না নিষ্ক্রিয় সেন্সর। অর্থাৎ সূর্যের আলো যখন থাকবে তখন কিন্তু আমি তথ্য সংগ্রহ করতে পারবো, তাছাড়া কিন্তু অন্য সময় আমি তথ্য সংগ্রহ করতে পারবো না।
ঠিক আছে স্টুডেন্ট, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এবং খাতায় নোট ডাউন করবে। আহ, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ এবং উপগ্রহ চিত্রের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।